গোয়া মানে আমাদের কাছে শুধু সমুদ্র, পার্টি আর আনন্দ। কিন্তু এই সুন্দর বিচের নীল জলের আড়ালে যে একটা অন্ধকার ইতিহাস লুকিয়ে আছে, সেটা আমরা কিছুটা হলেও সবাই জানি। আজ আমরা যাচ্ছি আগোডা ফোর্ট আর তার সেন্ট্রাল জেলের ভেতরে, যেখানে প্রতিটা পাথর দেওয়ালে আজও প্রতিধ্বনি হয়ে এক চরম যন্ত্রণা দেয়। এখানে মিউজিয়ামে লুকিয়ে আছে গোয়ার স্বাধীনতা সংগ্রামীদের স্যাক্রিফাইসের গল্প, সেই লড়াই যেটা দেখলে সত্যি বুকটা ভারী হয়ে ওঠে। আসুন তাহলে ভেতরে যাওয়া যাক, তারপর নিজের চোখে দেখা যাক গোয়ার এই ঐতিহাসিক রূপটি। এখন বাজে 10টা। এখন বেরোচ্ছি আমরা ফোর্ট আগোডা, ওর পরে যাব সেঙ্কোরিয়াম বিচ। এখন এখান থেকে আগে স্কুটি নিয়ে যাবো গাড়ির ওখানে, গাড়ি থেকে হেলমেটটা নেবো, নিয়ে ওর পরে আমরা বেরোবো। রাস্তা এখন দাঁড়িয়ে আছি আগোডা ফোর্টে। এই ফোর্টটা হয়েছিল আপনার 1600 দশকে তৈরি, পর্তুগিজরা করেছিল। বেসিক্যালি এটা ওরা ডাচ আর মারাঠার অ্যাট্যাক থেকে বাঁচার জন্য এই ফোর্টটা তৈরি করেছিল। এটা বেসিক্যালি আপনার একটা ফোর্ট খালি না, এটাতে ওয়াটার স্টোরেজও হতো, পানীয় জল, যেটা এখানে যেই বোটগুলো আসতো, শিপগুলো আসতো, তারা এখান থেকেই জল ফিল করতো নিজের শিপে। আসুন ঘুরে দেখি জায়গাটা পুরো। এই বিশাল দুর্গ বা ফোর্টটা তৈরি হয়েছিল 1612 সালে পর্তুগিজদের আমলে। ডাচ আর মারাঠাদের আক্রমণ থেকে মান্ডবী নদী আর গোয়াকে রক্ষা করাই ছিল এর অ্যাকচুয়াল উদ্দেশ্য। ইউরোপিয়ান জাহাজগুলো যখন এখান দিয়ে যেত, তাদের মশলা আর জলদস্যুদের আক্রমণ থেকে বাঁচাতে এই ফোর্টটা খুব বড় ভূমিকা নিত। ফোর্টের ভেতরে ছিল একটা বিশাল ফ্রেশ ওয়াটার স্প্রিং বা ঝর্ণা, যেখান থেকে প্রায় 24 লাখ গ্যালন মিষ্টি জল মশলা জাহাজগুলো সাপ্লাই পেত। পর্তুগিজ ভাষায় আগোয়া মানে জল, আর সেখান থেকেই এর নাম হয়েছিল আগুডা বা আগন্ডা। এর ঠিক মাঝখানে বিশাল লাইট হাউসটা তৈরি হয় 1864 সালে, যেটা পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে পুরনো লাইট হাউসগুলোর মধ্যে থেকে এক। এই ফোর্টটা দেওয়ালগুলো এত বিশাল আর শক্ত ছিল যে শত্রুর প্রখর কামান গোলার কোনো ক্ষতি করতে পারত না। এখানে প্রায় 79টি কামান প্রতিষ্ঠা ছিল, যেইগুলো দিয়ে সমুদ্রের চারিদিকে নজর রাখা হতো। ফোর্টটি এমনভাবে দুভাগে তৈরি ছিল, নিচের অংশটা জাহাজের জন্য আর ওপর বিশাল চত্বরটা ছিল সৈন্যদের তল্লাশির জন্য আর দুর্গর ক্ষমতা ধরে রাখার জন্য। এখানে দৃশ্য হচ্ছে, এটা হচ্ছে ওপর থেকে, সে ওই দিকটায় যাই। পুরো ওখানে সমুদ্র, এবার ওই দূরে আছে শিপ একটা, ওই সাইডেও যাবো আমরা। ওখান থেকে এন্ট্রান্সটা ছিল। আচ্ছা, এখানে একটা তথ্য দিয়ে দিই। এন্ট্রি করার সময় আপনার 25 টাকা পার হেড লাগবে ইন্ডিয়ান সিটিজেনদের জন্য, আর যারা ফরেনার থাকবে তাদের হচ্ছে 300 টাকা করে, বাট দুটোই ক্যাশ, কোনো ইউপিআই অনলাইন এরা কিচ্ছু করে না। আর বিলো 5 ইয়ার্স যেই আছে বাচ্চারা থাকবে তাদের এন্ট্রি ফ্রি, নো টিকিটস। আগুডা ফোর্টে নাম দিয়েছিল আপনার পর্তুগিজরা, যেটা মানে হয় আগুয়া মানে হচ্ছে জল। তো এখানে জল স্টোরেজ হতো, মানে যতদূরের নিচে এটা দেখছেন, এটার নিচে জল হতো। ওখান থেকে একটা এন্ট্রি আছে,
ওই যে ওটা ওটা বন্ধ করে রেখেছে। এর নিচে কোথায় জল আপনার স্টোরেজ হতো। আসুন ওইদিকে যাই। আগন্ডা ফোর্ট থেকে বেরোনোর সময় এবার নজরে পড়ল এই প্রখণ্ড বিশাল খালটি। শত্রুদের ভেতরে ঢোকা আটকাতে এই গভীর খালটা তৈরি করা হয়েছে। কিন্তু এই দুর্গের ইতিহাস শুধু দেওয়ালে আর কামানে শেষ হয় না। এবার আমরা এগিয়ে যাচ্ছি ঠিক নিচে অবস্থিত সেই আগন্ডা জেলে, যেখানে দেওয়ালে দেওয়ালে লুকিয়ে আছে গোয়া মুক্তি যোদ্ধাদের র ইমোশন আর এক চরম আত্মত্যাগের ইতিহাস। এখন আছি আগোডা ফোর্টে। আগোডা ফোর্ট আগোডা জেল মিউজিয়াম, তার বাইরে দাঁড়িয়ে আছি। ভেতরে যাই, যে আরও বলছি এ ব্যাপারে। ওপরে যে আমরা ফোর্টটা দেখলাম সেটা হচ্ছে তার নিচেই এই জেল মিউজিয়ামটা। দেখতে খুবই ভালো। বেসিক্যালি এই যে এটা তৈরি হয়ে করেছিল পর্তুগিজরা নিজেদের সময়ে, তখন লোকজনকে এখানে জেলের হিসাবে ইউজ করা হতো। অনেক স্বাধীনতা সংগ্রামীরা এখানে বদ্ধ ছিল, এখানে থাকতেন ওনারা। ভেবেও কেমন লাগে, এখানে কত স্বাধীনতা সংগ্রামের সময় এরা এখানে প্রাণ ত্যাগ করেছিলেন। আর আজ আমরা এখানে অ্যাজ এ ট্যুরিস্ট এসেছি। এই বিশাল পাথর দেওয়ালগুলো, যেটা এক সময় পর্তুগিজদের সমুদ্র দুর্গ বা মিলিটারি বেস ছিল, 19 শতকের মাঝখানের দিকে সেটাই রূপান্তরিত হয় একটা ভয়ঙ্কর জেলে। পর্তুগিজ রুলার সালারজারের হুকুমে ফোর্টের পুরনো গোলা বারুদের ঘর আর জলের ট্যাঙ্কগুলোকে ছোট ছোট সেল বানিয়ে ফেলা হয়। সেখান থেকেই শুরু হয় স্বাধীনভাবে বাঁচতে চাওয়ার মানুষের ওপরে কঠিন অত্যাচার। এই জেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর রক্তাক্ত ইতিহাস জড়িয়ে আছে গোয়ার মুক্তি সংগ্রামের সাথে। ডক্টর রাম মনোহর লোহিয়া, টিবি চন্না এবং আরও বহু ভারতীয় বিপ্লবী, যারা গোয়াকে পর্তুগিজদের হাতের থেকে মুক্ত করার ভারতবর্ষের সাথে যুক্ত করার চেষ্টা করেছিলেন, তাদের এখানে একে একে বন্দি করে রাখা হতো। সূর্যোদয়ের আলো থেকে দূরে কালো অন্ধকার কুটিরের তাদের দিন কাটত। ভাবুন, চারিদিকে বিশাল সমুদ্র, নীল জল আর আকাশ, কিন্তু তারই মাঝখানে এখানে বন্দি বিপ্লবীদের জন্য ছিল শুধু নিমনিমে অন্ধকার আর অমানবিক যন্ত্রণা। পর্তুগিজরা ভেবেছিল এই বড় দেওয়ালগুলো দিয়ে হয়তো তাদের মুক্তির আকাঙ্ক্ষাকে চেপে দেওয়া যাবে, কিন্তু সেটা হয়নি। দেওয়ালের ভেতরে থেকেও তাদের সংগ্রাম চলত প্রতিদিন। অবশেষে 1961 সালে ইন্ডিয়ান আর্ম ফোর্সের অপারেশন বিজয়ের মাধ্যমে গোয়া মুক্ত হয়, আর তারই সাথে এই জেলের তালা ভেঙে স্বাধীনতার প্রথম আলো ভেতরে ঢোকে। আজকে একটা ঐতিহাসিক মিউজিয়ামে, যা আমাদের এই যে ভেন্ডিং মেশিনটা দেখছেন, এর থেকে গোয়ার ইন্টারেস্টিং হিস্ট্রির একটা স্নাইপেট এরা দিচ্ছে। জাস্ট কিছুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে,
নিচের এই বোতামটা আপনি ওপর প্রেস করবেন, এটা আপনাকে একটা স্ন্যাপেট দিয়ে দিবে। আর এরপরেই আমরা দেখলাম সেই বিশাল হিস্টোরিক্যাল ডকুমেন্টারিটা, যেটা আমাদের নিয়ে গেল 1961 সালের ডিসেম্বর মাসে। ভারত সরকারের বারে বারে পর্তুগিজদের শান্ত স্বরে যেতে বললেও কিন্তু সালারজার রাজি ছিলেন না। অবশেষে ভারতের তখনকার প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু ইন্ডিয়ান আর্ম ফোর্সকে নির্দেশ দেন যে গোয়াকে মুক্ত করার সময় এসে গেছে। শুরু হয় অপারেশন বিজয়। ভাবুন একবার, 36 ঘন্টার একটা বিশাল অপারেশন। ইন্ডিয়ান আর্মি, নেভি আর এয়ারফোর্স তিনটি বাহিনী মিলে একসাথে ঝাঁপিয়ে পড়ে পর্তুগিজদের ওপরে। আকাশপথে ইন্ডিয়ান এয়ারফোর্স বোমাগুলো আক্রমণ করছে, রাস্তা দিয়ে ট্যাঙ্ক এগোচ্ছে, আর সমুদ্রে ইন্ডিয়ান নেভি ঘিরে ফেলছে পর্তুগিজদের। পর্তুগিজরা ভাবতেও পারেনি ভারতীয় সেনা এত জোর গতিতে আক্রমণ করবে। তাদের প্রতিরোধ ছিন্ন ভিন্ন হয়ে যায়। অবশেষে 19 ডিসেম্বর পর্তুগিজ গভর্নর জেনারেল ম্যানুয়েল অ্যান্টোনিও ভাসলো দে সিলভা সমর্থনপত্রে সই করেন। প্রায় 450 বছর পর্তুগিজ শাসনের অবসান ঘটে একটা মাত্র সইতে। গোয়ার মাটিতে প্রথমবারের জন্য সর্বগর্বে উঠল ভারতের জাতীয় পতাকা। এই ডকুমেন্টারির ভিডিওটা দেখার সময় গাটা সত্যি কাঁটা দিয়ে উঠেছিল। মুক্তির সেই আনন্দ, সেই স্বাধীনতার ইতিহাসটা চোখের সামনে ভেসে উঠল। গোয়া শুধু পার্টির জায়গা নয় বন্ধুরা, এটা গোয়ার স্বাধীনতার সংগ্রামীদের ত্যাগেরও জায়গা। আসলে একটা জেলের যাই ভেতরে। ছোট্ট 2x2। এখন যেখানে যাচ্ছি ওটাকে বলে লাইফ সেন্টেন্স ক্রিমিনাল সেল 2। দেখি, আসুন। ওপরে আছে, ওকে। চল, এইদিকে আছে। আর এটার একটা, এখানে যত সম্ভব অনেকজন একসাথে থাকতো। ভালো বড় ওটা। এদিকটায় এটা ছিল ছোট, একদম একদম ছোট এটা। পাশে আরেকটা, তার পাশে আরেকটা লাইন দিয়ে, এটা 1 2 3 4 চারটে সেল আছে এখানে পরপর। এবার এটা বোধহয় এদের তখনকার লিভিং এরিয়া। ভাবুন, এটাই ছিল ওদের বাইরের জায়গা, ক্রিমিনাল সেলে যারা থাকতো। এটা কেন লিভিং এরিয়া?
আমাদের চ্যাপেল। তো আপনাদেরকে আগে যে চ্যাপেলটা দেখিয়েছি, এখানে এসে সবাই প্রেয়ার করতো। এখানে গার্ড রুম এটা একটা ছিল, এখানে দাঁড়িয়ে ভেতরে সমুদ্রের পাড়ে গার্ড রাখতো। চলুন এখন এখান থেকে বেরোই, বেরিয়ে লাঞ্চ করবো। ক্যান্ডেলিম করবে? ক্যান্ডেলিমে যে ওখানে লাঞ্চ করি। লাঞ্চের জন্য আমরা অর্ডার করেছিলাম একটা গোয়ান ফিশ কারি থালি আর একটা প্রন কারি থালি, কিন্তু এখানে থালি বলতে শুধু হোয়াইট রাইস আর আপনার সিলেক্ট করা কারিটাই পাবেন, অন্য কোনো সাইড অপশন নেই। মজার ব্যাপার হচ্ছে দুটো থালির বেস প্রিপারেশন কিন্তু একদম সেম, সেই অথেন্টিক কোকোনাট বেসড গোয়ান কারি, শুধু তফাৎটা হলো একটাতে ফিশ আছে আর একটাতে প্রন। টেস্টটা কিন্তু বেশ ছিল, একদম সিম্পল আর অথেন্টিক লোকাল ফ্লেভার। চলুন লাঞ্চটা শেষ করে আবার কথা বলছি। এখন এখান থেকে বেরোচ্ছি আমরা আঞ্জুনায় যাব। রাস্তায় একটু কোথাও শপিং কিছু করার থাকলে কেনাকাটি করব, ওরপরে আবার আগাবো। বিশ্বাস করুন দারুণ লাগছে জায়গাটা, সি ফ্রন্টে রিসর্ট পেয়ে থাকা, কমে পেয়েছি। আবার আমার পার ডে আমরা দিচ্ছি এখানে 2500 করে দিয়েছি। ইউজুয়ালি এটা থাকে লিস্টেড, যখন দেখেছিলাম আগে তখন ছিল 6000। কালকে যেহেতু লাস্ট মিনিট ডিল পেয়েছি একটা, কালকে এসছি, কালকেই চাইলাম, তো ওদের চলছিল লাস্ট মিনিট ডিল, 2500 পেয়ে গেলাম। আর উইথ ব্রেকফাস্ট হলে 3000। উইথ ব্রেকফাস্ট আর নিই, আমরা কিছু কিছু জিনিস নিয়ে এসেছি খাওয়ার, তো ওই খাওয়া দিয়ে আমাদের হয়ে যাচ্ছে। আজকেরটা হয়ে গেল, যখন লাগবে তখন করে নেব বাইরে। নাহলে জায়গাটা খুবই ভালো লাগছে। কিন্তু রিসর্টটার নাম হচ্ছে লিলিউডস জ্যাক বিচ রিসর্ট। দেখুন আপনার নামটা এখানে, এই যে এটা হচ্ছে রিসর্টটা, এই যে রিসর্ট, আর এই যে কালাঙ্গেট বিচ, ওই সাইডটায় বাগা, শান্ত নিরিবিলি পরিবেশ। এই জায়গাটা একটু লোকজন আছে, একবারে নিরিবিলি সেটাও না, লোকজন আসে এখানেও। এদের ওপর সাইডে যে একটা রুম দেখছেন, এই যে লিলিউডসের ওপর দিকটায় যেটা, ওটা একটাই রুম আছে এদের কাছে, একটাই আছে, সেটাও সি ফেসিং, প্রিমিয়াম আছে, দামটা জিজ্ঞেস করিনি। সি ফ্রন্টে রিসর্ট পাওয়াটাই এনাফ, সি ফেসিং পাওয়া কি আছে, দরজা খুললেই তো বেরিয়ে আসা যায়, যথেষ্ট। আজকে আমরা এতক্ষণ সি বিচে বসেছিলাম, ভালো করে আমরা সানসেটটা দেখেছি। আমি আরেকটা মাউন্টেন বানিয়েছি, ওটা পাপ্পা একটু পুশ দিচ্ছিল, ওটা ভেঙে যাচ্ছিল, আর আমি ওটা দিয়ে আবার ঠিক করলাম, ওটা আমি শক্ত বানিয়েছিলাম। সন্ধ্যাবেলায় আমরা চলে এলাম গোয়ার একদম আইকনিক অঞ্জনা মার্কেটে। এই সন্ধ্যাবেলার পরিবেশটা কিন্তু একদম অদ্ভুত ছিল, চারিদিকে ওয়ার্ম লাইটগুলো জ্বলে উঠেছে, আর পুরো মার্কেটের লুকটা এক কথায় দারুণ লাগছিল। রাস্তার দুধারে সাজানো আছে দারুণ দারুণ সব কালেকশন দিয়ে। আপনারা এখানে কুইকরি বহু ক্লোথ পেয়ে যাবেন,
ইউনিক হ্যান্ডমেড জুয়েলারি, বিচওয়্যার, এক্সোটিক স্পাইস আর ঘর সাজানোর জন্য বিনাশ রকমের ঝমঝমে ড্রিম ক্যাচার বা ল্যান্টার্ন। লাইটের আলোতে প্রতিটি শপ খুবই ভাইব্রেন্ট লাগছিল। এইগুলো হচ্ছে 500, আর এগুলো হচ্ছে 700। সন্ধ্যাবেলার এই ঠান্ডা হাওয়াতে এখানে মিউজিক আর লোকজনদের মাঝখানে ঘোরার আনন্দটাই আলাদা। শুধু বিদেশি নয়, ভারতীয়দের জন্যও কিন্তু এটা একটা ভালো শপিং এর জায়গা। অঞ্জনা মার্কেটে বেশ ভালো করে ঘোরার পর ডিনারের জন্য আমরা সোজা চলে এলাম ফিশ ডেক। এখানে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো এই লাইভ কাউন্টারটা। প্রচুর ফ্রেশ ফিশ, ক্র্যাব আর সি ফুড অপশন রয়েছে। আপনি নিজের পছন্দ মতো লাইভ সিলেক্ট করতে পারবেন, আর সেটাই ওরা আপনার জন্য একদম তাজা প্রিপেয়ার করে সার্ভ করবে। দারুণ কনসেপ্ট কিন্তু। খাবার তৈরি হতে হতে আমরা এখানের ওপেন এয়ার সিটিং এ কোজি ভাবে বসে এনজয় করছিলাম দারুণ লাইভ মিউজিক। কপিরাইটের জন্য শোনাতে পারলাম না, বাট পেছনে চলতে থাকা সুন্দর গান, এখানকার ওয়ার্ম লাইটস আর ভালো ক্রাউড সব মিলিয়ে নাইট টাইম ভাইবটা কিন্তু দারুণ লাগছিল। গোয়ার এইরকম ওপেন এয়ার রেস্টুরেন্টে বন্ধুদের সাথে বা ফ্যামিলির সাথে ভালো রকম আড্ডা দেওয়া আর রিল্যাক্স করার জন্য এটা একদম পারফেক্ট জায়গা। আর অবশেষে চলে এলো আমাদের ডিনার। আমরা অর্ডার করেছিলাম গরম গরম ক্রিস্পি ফিশ ফিঙ্গার আর প্রন বিরিয়ানি। তো এই সুন্দর ভাইবের সাথেই শেষ করছি আমাদের আজকের বিশাল দিনটা। ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ভিডিওতে। জার্নি চলছে আর চলতেই থাকবে। আমি সঞ্জয়, আর এটা হলো এক্সপ্লোরার সঞ্জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সঙ্গে রাখবেন এক্সপ্লোরার সঞ্জয়কে।